অনুষ্ঠানটির সহযোগী নিবেদক অ্যামশেল ইন্ডিয়া, কোয়ালিটি ক্যাটারার টাসম, খবর 365 দিন, ক্রিয়েটিভ আইডিয়াস ও ডক্টর পোদ্দারস অ্যাস্থেটিক ক্লিনিক। সহযোগিতায় ক্যানভাস সয়াম, বিজয় মুখোপাধ্যায়। আর মাত্র 67 দিন বাকি, আর তারপরেই মা আসছেন। আর আমাদের পুজোর আড্ডা শুরু হয়ে গিয়েছে। আড্ডা জোনের পুজোর আড্ডায় আজকেও 3টে নামী ক্লাবের কর্মকর্তারা হাজির। কারা আছেন আলাপ করে দিয়ে আমার বাঁদিকে। নমস্কার, আমি সৌমিন্দ্র, দমদম পার্ক তরুণ সংঘ থেকে। আমার ডান দিকে। নমস্কার, আমি অভিষেক ভট্টাচার্য, টালাবারোয়ারি থেকে। একদম ডান দিকে। নমস্কার, আমি 41 পল্লী ক্লাব, হরিদেবপুর। একটু সিনিয়রিটির দিক থেকে আমি কি বলবো, দন্তুই বলবো, ওটাইতে বোধহয় সবাই এক ডাকে চেনে ওখানে। যদিও আমি ওকে দীপঙ্করই বলি, আমি দন্তু বলি না। তো যাই হোক, দীপঙ্করই বলি আমি। একটা জিনিস ছিল 2-1 বছর আগে তোমাদের ওই জোনটাতে, অর্থাৎ হরিদেবপুর জোন হঠাৎ করে খুব একটা হই হই করে উঠে এসেছিল। ইদানিং 2-1 বছর দেখছি একটুখানি কিরকম যেন একটু মিয়ে গেছে। না, ভুল কথা, আরও বেড়েছে। নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ গতবার তার আগের বার বলুন আমাদের জোনের বিশেষ করে আরও কিছু ক্লাব উঠে এসছে। হরিদেবপুর জোনটা শুধু এখন, আগে 2টো ক্লাব মোটামুটিভাবে একটা জায়গায় ছিল, 41 পল্লী ক্লাব আর অজয় সংগতি। এবারে তারপরে আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক, কিছুদিন হলো পুটিয়ারি ক্লাবও কিছুটা উঠেছিল। আস্তে আস্তে আবার সেইগুলোকে ডাউন হয়েছে বটে, কিন্তু আমাদের পুজোর বাজার কিন্তু হরিদেবপুর একটা জোন। না, অবশ্যই হরিদেবপুর জোন। আমি জোনটা নিয়ে, তোমরা জোনটা ক্রিয়েট করেছো, মানে অজয় সংগতি দিয়ে প্রথম জোনের সূচনা, পরে 41 পল্লী একটা বড় জায়গা তৈরি করে নিয়েছিল এবং এখন অনেকগুলো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 2-1 বছর আগে এত নামী শিল্পীদের ভিড় ছিল সেখানে, এই বছরটা যেন কেমন একটুখানি মনে হচ্ছে। না, নামী শিল্পী আছে। আমরা প্রথমে বলেছিলাম গগন করছে। গগন হচ্ছে গৌরাঙ্গের আরেক নাম। গগন বলে আমরা প্রচারটা করেছিলাম, ছোট আর্টিস্ট এই ভেবে। ওটা একটুখানি আমরা রেখেছিলাম, চেপে রেখেছিলাম। মানে তুমি টালাদের মতো বড় ক্লাবদের একটু, মানে যাকে বলে ডচ করেছিলে আর একটুখানি করেছিলাম, মানে টালাদের বলে কথা না, প্রত্যেকের একটা 41 পল্লী এরকম একটা ছোট আর্টিস্ট আবার হঠাৎ কাকে নিয়ে এলো, এইটা ভেবেছিল। কিন্তু যেহেতু আমাদের এবার হীরক জয়ন্তী, প্রথম থেকেই ঠিক ছিল যে গৌরাঙ্গই করবে, এবং গৌরাঙ্গের সাথে একটা আলাদা সম্পর্কও হয়ে গেছে আমাদের ক্লাবের। মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছি। জানি না টালার মতন হয়তো অত বড় করতে পারবো না, কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড মেনটেন করি সেটা করতে পারবো। অভিষেক, টালা বারোয়ারি একটা হই হই করা কলকাতার পুজোর আসরে নাম। এবছরই টালা একটু চাপে। এখনো পর্যন্ত তোমরা তোমাদের খুঁটি পুজোর ডেট, মানে খুঁটি পুজো যদিও তোমাদের একটা স্ট্র্যাটেজি নিয়েছো, সেভাবে তোমরা করছো না, যাই হোক, কিন্তু যে আমরা গত বছর পর্যন্ত টালার যে ব্যাপারটা দেখেছিলাম, বারবার টিজার মিজার হ্যান ত্যান, কিরকম যেন একটু ডাউন মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সম্রাটদা ঠিকই, কেননা একটা ফিনান্সিয়ালি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে উত্তর কলকাতাতে যে পুজো টালাবারোয়ারি গত 3-4 বছর ধরে করে আসছে, সেটা না, মানে সত্যি কথা বলতে উত্তর কলকাতা দাঁড়িয়ে বিয়ন্ড দ্য ফিনান্সিয়াল লিমিট। আজকের দিনে দাঁড়িয়ে সেটাই হয়তো একটা পেড ব্যাক করছে। আমরা চেষ্টা করছি, তাই না, টালা বলে কথা না, এটা সব ক্লাবে একই প্রবলেম, এখন একই প্রবলেম হয়েছে। তো এবার সেটা চেষ্টা করছি, মানে হার্ড অ্যান্ড সোললি চেষ্টা করছি বেরোবার। হয়তো বেরিয়েও যাব, কেননা আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে আমাদের শিল্পী। কেননা আমার থেকে বেশি সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক তোমার সাথেই। সুব্রত ব্যানার্জিকে আমরা আর্টিস্ট বলে ভাবি না, তিনি আমাদের দাদার মতো। এবং সত্যি কথা বলতে কি, তিনি আছেন বলেই টালাবারোয়ারি এখনো তোমার এই দাদার কথাটা শুনে আমার একটা জিনিস মানে মনে পড়লো আর কি। এখন সুব্রত তোমাদের ঘরের ছেলে, নিশ্চিতভাবে সুব্রতর একটা খুবই ভালো ছেলে, সুব্রত আমার খুব ভালো বন্ধু। সুব্রতকে তোমরা এখন দাদা বলছো, ঠিকই আছে। যখন অমরদা করতো তখনও তুমি বলতে অমরদাও আমাদের দাদার মতো। মানে তোমাদের কি শিল্পী যখন তখন দাদা পাল্টেই যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আত্মিক সম্পর্কটা তো থাকে। অমর সরকার তো আমাদের 6 বছর আমাদের সাথে ছিল। কলকাতার খুব
কম পুজোর সাথে এইরকম একটা রিলেশন, একটা শিল্পীর, এত বড় মাপের আর্টিস্ট উনি 6 বছর ধরে অমরদার ছিলেন, তারপর অমরদার সাথে কিন্তু আমাদের সম্পর্ক আজও সেরকম। অমর সরকার আর টালা বারোয়ারি দুজনেই একটা স্যাচুরেশন পয়েন্টে চলে গেছিল, সেখানে একটা সময় তো শিল্পী শিল্পী পরিবর্তন মানে সম্পর্ক, হ্যাঁ সেটা তো কখনোই সেটাই, না, একদমই তাই। সেরকম সুব্রত দার সাথেও কিন্তু এই নিয়ে সুব্রত দা 3 বছর করছেন। টালা বারোয়ারি খুব একটা শিল্পী পরিবর্তন আর কি ওই ঘন ঘন কোচ পরিবর্তনের মতো করেন না, খুব একটা সমস্যায় না পড়লে আর কি। এইটা একটা মানে এমন একটা বল তুমি প্রথমেই ছুড়ে দিলে, আমি একটু তরুণ সঙ্গের দিকে যাই। এই ঘন ঘন শিল্পী পরিবর্তন না হলে প্রায় শিল্পী পরিবর্তনের একটা কিন্তু রেওয়াজ আছে, দমদম পাক তরুণ সঙ্গে, এটা কেন? আসলে ব্যাপারটা এরকম নয়, এই যে যেটা অভিষেক দা বললো, আমি এগ্রি উইথ দিস পয়েন্ট ভেরি মাচ, যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তো থাকেই সবসময়, এবং একটা বাজেট থাকে এবং কিছু ভাবনা থাকে, সেটাও একটা ব্যাপার। প্রত্যেকবারই একটা নতুন কিছু চেষ্টা তরুণ সঙ্গ করে, প্রত্যেক শিল্পীরই কোথাও না কোথাও স্যাচুরেশন পয়েন্ট আসে। যেমন আমি যদি অমরদার এক্সাম্পলটাই নিই, তার আগে 6 বছর টালা বারোয়ারিতে করেছেন, আমাদের সাথে 2 বছর কাজ করেছেন এবং খুব ভালো সম্পর্ক ওনার সাথে। এবার একজন নতুন, এবার ইনি কিন্তু ঘন ঘন নয়, ইনি আমাদের সাথে আগেও কাজ করেছেন। গোপালদা আমাদের বহু পুরনো শিল্পী, আমাদের মানে তুমি খুব ভালো করে জানো যে তার রেলে স্লিপার তো একটা বিখ্যাত কাজ ছিল। তো আবার সেই পুরনো লোককে ফিরিয়ে আনলাম, এরকম কিছু নয়, মানে পাল্টাচ্ছি না না, অবশ্যই আমি সেটা নিয়ে, মানে এটা তো ক্লাবের স্ট্র্যাটেজির ব্যাপার, আমি সেই স্ট্র্যাটেজি বলছি। ঘন ঘন শব্দটা মানে আমি যদি দেখি যে কয়েক বছরের হিসাব করি, তাহলে অনেকগুলো শিল্পীর নাম কিন্তু উঠে আসতে পারে। প্রশান্ত অনেকদিন কাজ করেছে, এখন এবছর গোপাল এলো, গোপালদা, তার আগে আবার একটুখানি গেলে আরেকজনের নাম বলতে মানে এরকম আর কি। হ্যাঁ, এবার এটা কি একটাই বড় কারণ যে বহুদিন সেই বিশেষ পুরস্কারটা সেই শিল্পীরা এনে দিতে পারছে না, তাই? সেটা হয়তো নয়, মানে সবসময় যে শিল্পীর সৃষ্টিটাকে আমরা অ্যাটলিস্ট তরুণ সঙ্গ ওইভাবে দেখি না যে মানে প্রাইজটা পেলাম না বলে, বিশেষ প্রাইজটা পেলাম না বলে পাল্টে ফেলি, এরকম নয়। কিছু কিছু ওই একটা প্ল্যানিং তো থাকেই, তার মধ্যে ফিনান্সিয়াল প্ল্যানিং একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। গোপালদা আমাদের সাথে আগেও কাজ করেছেন এবং সত্যি কথা গোপালদার সাথে খুব ভালো রিলেশন, ঘরের লোক। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ রবীন গাঙ্গুলি, ওনার সাথেও গোপালদার খুব ভালো সম্পর্ক। তো সেই সমস্ত কিছু মিলিয়ে মনে হলো এবছর গোপালদার হাতে ব্যাটনটা তুলে দেওয়া যাক। তো আমরা ভীষণ একটা সুবিধা, গোপাল একটাই কাজ করছে। হ্যাঁ, গোপালদা একটাই কাজ করছে, এটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং গোপালদা খুব ডেডিকেটেডলি কাজটা করছেন। আসলে এটা তোর জন্য গোপালদাই বলছে। দীপঙ্কর, মানে গগন থেকে গৌরাঙ্গ এখন মোটামুটি লোকে জেনে গেছে, কিন্তু এই গৌরাঙ্গ কি উপহার দিতে চলেছে মানে সেটা যদি একটুখানি বলো। এখন আর 67, এখন আর বোধ হয় ভয়টাই নেই। থিমের আমার প্রথম থেকেই থিমটা বলে দিয়েছি, আমাদের থিমের কোনো কিছু নেই। এখন যা পরিস্থিতি বলে দিয়েছে, মানে প্রথম থেকে শিল্পীর নামই বললে না, শিল্পীর নাম বলিনি, থিম বলে দিয়েছি। শিল্পীর নাম বলে থিম বলে দিয়েছে। হ্যাঁ, আমরা যেটা করছি জানতে কিছু একটা লিখেছিল, কিন্তু ওই আর কি, ওই বলবো কি বলবো না, হাফটার মতো, ওই গগনের মতো আর কি। না, আমাদের অন্য কোনো কিছু না, যা পরিস্থিতি যাচ্ছে এখন সমাজের, সেই পরিস্থিতিকে রেখে আমরা কাজ করেছি। আমরা মানবিকতায় বলতে আমরা বোঝাচ্ছি যে এখন ধর্ম নিয়ে বিভিন্নভাবে চলছে। আজকে এ হিন্দু, এ মুসলমান, এই যে ধর্মের যে লড়াই, টানাটানি, এই জায়গাটা থেকে মানুষ কোথায় যাবে? আমরা তো সবাই মানুষ, তাহলে আমরা এই ধর্মের টানাটানিতে যাব কেন? আমরা মানবিকতায় থাকবো, মানুষের মধ্যে থাকবো, সব মানুষই সমান, এই জায়গাটা থেকে সবার উপর মানুষ সত্যি এই জায়গাটা থেকে আসতে চাইছে। হ্যাঁ, এখানটাতে সেটা একটা মানে ওপর কিরকম একটা মানে কবিতার মতো শুনতে ভালো লাগলো, ওই কবি বলেছেন টাইপের আর কি। ওইটাই ধর্মের ঊর্ধ্বে কি একটা জিনিস আছে, সবকিছুই আছে, ধর্মের ঊর্ধ্বে আমরা বলবো কিন্তু বলবো না, মানে খাচ্ছি কিন্তু খাচ্ছি না। না না না, আমি একটা কথা বলছি, ও যতটা এরকম তোমাকে চিমটি কাটছে ভেবো না, ওকে যে ওর দিকে এখন গোটায় বলটা একই প্রশ্ন না প্রশ্ন না, আমরা তো বললাম, আমরা পরিষ্কার বললাম এরকম ওই এটা এবার কবিতার ছন্দ, এবার পরিষ্কার বললাম। এবার শিল্পী, আমাদের যেমন শিল্পী বলে দিয়েছে যে মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না, সব অস্ত্রগুলো পায়ের তলায় যাবে, মাটি পাড়িয়ে যাবে অস্ত্র মা। সেটা অবশ্যই আমাদের এখানে আড্ডাতে এসেও তোমার শিল্পী সে কথাটা জানিয়ে গেছিল যে আমি যার জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে মুখ কোন দিকে থাকছে, তার কারণ হচ্ছে যে যতটা স্পেস থাকা দরকার সেই স্পেসটা কীভাবে ব্যবহার করে সেটাও অবশ্যই আমাকে একটা ব্যাখ্যাও দিয়েছে, সেটা অবশ্যই অন রেকর্ড নয়, অফ রেকর্ডে। ওই যে বলবো কিন্তু বলবো না, এখনো পুজোর তো এখনো মানে সেরকম কিছু হলোই না, মানে খুঁটি পুজোই তো হলো না, মানে খুঁটি যে পুঁতে মানে ডেকোরেটররা সেটা কিছু হলো না। থিম খুব বিশেষ এখনো পর্যন্ত ঠিক হয়নি,
তবে ঠিক হয়নি, ঠিক। মানে না, খুব হ্যাঁ, বিশেষ ঠিক এই হয়নি। উত্তরের হয়নি। হ্যাঁ, না না হঠাৎ হঠাৎ হ্যাঁ 50 বছর এগিয়ে গেছি, সব হয়ে গেছে, কিন্তু ওই ঠিকটা ঠিক হয়। ওই আর কি মানে ওপর একটা আউটলাইন। আমি যতটুকু জানি যে তোমার যিনি শিল্পী বুকুন, মানে আমাদের সুব্রত দা। সুব্রত, মানে আমি ওকে বুকুন বলি আমার, হ্যাঁ। তো ওর ওয়ার্কশপে তা মোটামুটি মানে টাকার অঙ্কে ধরলে 10 লাখ টাকার উপর কাজ রেডি হয়ে গেছে। আমি অনেকদিন যাইনি ওখানে আসলে। না তুমি নাও যেতে পারো, আমি কিন্তু বলতে পারবো না। এইটা কি বিশ্বাস করতে হবে যে না ও সারা পাহাড় ঘুরে আসছে, না, সারা বাইকে ঘুরে অভিজ্ঞতা আসছে, শুনবো, ও সে অভিজ্ঞতা ওখানে কথা যায়নি। অবশ্যই শুনবো, কিন্তু কথাগুলো টালা বারোয়ারির অভিষেক কলকাতার 60 জনের একজন SSPS, একজন দক্ষ পুজো সংগঠক, সে জানে না যে তার শিল্পী কি করছে এবং সে একটা বড় কিছু করে না জানি না, জানি ওয়ার্কশপে যায়নি বলেও জানে না। হ্যাঁ ওয়ার্কশপে মানে ইদানিং মানে খরচা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। না জোক অ্যাপার্ট, আমি সেটা না ও ইয়ের ক্ষেত্রেও তাই, ও যখন অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন করে ও প্রথমে বলে আমি কিচ্ছু পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু তারপরে হঠাৎ দেখা যায় যে ওর লাগাবার জায়গা থাকে না। হ্যাঁ তাই তো, গেটের পর গেট, না, ব্যানারের পর ওটা আর ব্যানার। কি ভগবানের আশীর্বাদ যদি শেষ মুহূর্তে চলে মানে আসে তাহলে কি বলবো? টালা পার্কের মানে টালার যে ব্রিজটা সামনে থেকে শুরু আর হয়। জায়গা না, আর জায়গা থাকে না। না ওটা ভগবানের আশীর্বাদ প্রতি বছর মানে পারলে প্যান্ডেলের ভেতরে দু চারটে না, ওটা করে কম্পিটিশনের ভয় ওখানে লাগাতে পারে না, কিন্তু না তবে একটুকু বলি, মানে যেটুকু আর কি আমি জানি সেটুকুই বলছি। সেটা হচ্ছে যে এবছর যেটা আমরা বলছি 50 বছর এগিয়ে, মানে ফিউচার নিয়ে কাজ হচ্ছে, এবং আগামী 50 বছর পরে কলকাতার দুর্গাপুজোর কি ভবিষ্যৎ হতে পারে, মানে দুর্গাপুজোটা কিভাবে হতে পারে, আমরা ওই জন্য একটা ক্যাপশন দিচ্ছি যে পুজোর ভবিষ্যৎ না ভবিষ্যতের পুজো। তো সেইটার ওপরেই একটা কাজ করার চেষ্টা করছে, তো 50 বছর এগিয়ে, এইটাই। বুঝলাম। ওই জন্যই দেখলাম যে আমাদের যে গ্রুপটা আছে পিপিএ গ্রুপে মাঝে মধ্যেই দেখি যে বিভিন্ন মুখ, তোমার মুখটা না, আসবে। হ্যাঁ, যে 50 বছর আগের মুখ, 50 বছর পরের মুখ, হ্যাঁ 50 বছর এগিয়ে। তাতে আবার আমাদের এই বকুল বাগানের সুমন আবার দেখে প্রচন্ড রিয়াক্ট করে বললো যে ও সেটি বুঝতে পারিনি, টিজার হিসেবে বুঝতে পারিনি, ভেবেছিল বোধ হয় যে অভিষেক বোধ ওর সাথে পাঙ্গা নিচ্ছে। ওই গোপাল দার নামটা বললে, আর হচ্ছে গিয়ে আমরা একটা কিছু করছি বললে, তা বাকিটা কি? বাকিটা খুব সিম্পল, আমাদের কি কাজ হচ্ছে আমরা মোটামুটি জানি, খুব ভালো, একটু জানানো যাবে দর্শকদের? মোটামুটি একটা যতটা জানি ততটা বলছি। মানে যতটুকু বললে কোনো অসুবিধা আমিও তো হবে তাই না। বললাম, যতটা জানি আমি, তার থেকে বেশি কম না, এটা তো বলতেই হবে, পুরোটা জানি বলে দিয়ে গেলে আমি বানাতে যেটুকু একটা জানি আমার সেটুকু বাকি থাকবে না। হ্যাঁ ঠিক। সুতরাং ওরম নয়, ওই যেরকম গোপালদা প্রত্যেক বছর একটা ওই রকম মানে কিছু ট্রাইবাল আর্ট নিয়ে আসে, এমন কিছু ট্রাইবাল আর্ট যে আর্টটা হয়তো আমাদের চোখের সামনেই ছিল, আমরা জানতাম কিন্তু সেভাবে কোনোদিন দেখিনি, সেরকমই একটা ট্রাইবাল আর্ট সৌরাষ্ট্র থেকে নিয়ে আসা হচ্ছে, সেখানকার শিল্পী টিল্পী আসার কথা ভাবা হচ্ছে, তো সেরকম একটা জিনিস করেই করা হচ্ছে। এই মানে খুব ভীষণ আমি জানি না, মানে 50 বছরের মতো অতটা পিছিয়ে যাইনি আমরা, এগিয়ে যাই আমরা, একটু পিছিয়ে যাচ্ছি মানে এক অর্থে যেগুলো প্রায় মানে এমন একটি আর্ট নিয়ে কথা বলা হচ্ছে যেটা প্রায় বিলুপ্ত, প্রায় যেটা নেই আর কি, অলমোস্ট নেই, তার শিল্পী খুঁজে পাওয়া খুব মুশকিল, বহু পুরনো একটা আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মটা নিয়েই করা হচ্ছে। মানে ওই আর্ট ফর্মটাই এখনো তোমরা বাজারে ডিসক্লোজ করতে চাইছি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হতে পারে, এটা নেই। আমি একটু অভিষেকের কাছে গিয়ে তারপর তোমার কাছে আসছি। অভিষেক, তোমাদের মানে উত্তরের উত্তর একটা সময় সত্যি এটা ছিল যে শ্যামবাজার পাঁচমাথার মোড় পেরোলে যে পুজো হতে পারে কেউ জানতো না, এবং আমার মনে আছে আমি একটা যখন একটা কর্পোরেট বড় প্রাইজের ইয়েতে ছিলাম, একদম এক্সাইটেড, আমি শ্রেষ্ঠ, তখন আমি প্রথমবার তোমরা যখন পেলে আমার প্রচন্ড বোঝাতে হয়েছিল যে ওখানে একটা পুজো হয় টালা বারোয়ারি, তখন কিন্তু পুজোটা পরিচিতি হয়ে গেছে, যে কিছুতেই ম্যানেজমেন্ট। ইনফ্যাক্ট আমি তোমার একটা কথা বলি দাদা এই প্রসঙ্গে, বিজ্ঞাপন দাতারা পর্যন্ত ঘরে ঢুকতে দিত না, মানে এই যে দন্তুদা বলছে লাগাবার জায়গা থাকে না, তো এসে বলতো যে টালা বারোয়ারি কোথায়, যখন লোকেশনটা যখন বলা হতাম তখন বলতো এখানে আমার এইটা কেন বলছো, এটা কেন বলছো, তোমাদের মানে যদি 3 জনকে আমি ধরি, 3টে ট্রায়ও ধরি আমি, তোমাদের আরো অনেকেই বিগ টিম, তোমাদের ভালো টিম আছে, কিন্তু আমি ট্রায়ও যদি ধরি, তুমি জাম্বো আর বুম্বাদা, 3 জনই তো বিজ্ঞাপন জগতের না, এটা না খুব সমস্যা হয় গো, মানে বরং না এই ভেতর থেকে বিজ্ঞাপনটা আনা, রাদার ইজ এই যেটা দন্তুদা বলছে না বিজ্ঞাপন জগতের লোক, নিজের লক্ষ্যে বলা কিন্তু বেশি টাফ, কেন যার সাথে তুমি 365 দিন উঠছো বসছো, তাকে না তুমি নিজের পুজোর জন্য কিছু বলতে পারবে না, নিজের জন্য কিছু বলতে পারবে না, কারণ প্রফেশনাল রিলেশন। তাহলে সেই জায়গাটাতে তুমি একটা কাজ করো না, তুমি আমাদের আমি
আমি এটাই বলতে যাচ্ছিলাম যে তারপরে ভাগটা আমি করে দেবো। না দন্তুদাকে আমি চেষ্টাও করেছিলাম, দন্তুদা আমার সাথে গত বছর শেষ মুহূর্তে পর্যন্ত ছিল, যে কোনো কারণেই একটা বড় কর্পোরেটের টাই আপ করতে পারিনি, কিন্তু দন্তুদা জানে আমার সাথে শেষ মুহূর্ত অবধি ছিল। এবছর আমি সবার সামনেই বলছি, ক্যামেরার সামনেও বলছি যে দন্তুদা গত বছর যেভাবে আমাকে সাহায্য করেছে, যদি কোনো এন্ডোর্সমেন্ট প্রফেশনালি আমি আনতে পারি নিশ্চয়ই 41 বলি তার থেকে। মানে প্রথম নামটা 41 একদমই তাই, আমি বলেছি, সামনেই বলে দিলাম। বাহ, খুব ভালো। যেটা আমার বক্তব্য ছিল যে ওরকম একটা জায়গাতে টালা, ওখানে তখন পুজো বলতে টালা মানেই টালা বারোয়ারি। এবছর তোমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে টালারই একটা নতুন উঠে আসা ক্লাব টালা পার্ক প্রত্যয়। কতটা প্রেশার বলে মনে হচ্ছে তোমাদের? একদমই নয়। আমি সত্যি কথা বলতে কি এইটাই চাই, কেননা এতদিন ধরে আমরা যখন দেখতাম, যেটা তুমিও বললে, সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন, মানে বাগবাজার স্ট্রিট থেকে টালাবারোয়ারির দূরত্ব 500-600 মিটারও নয়, কিন্তু ওই 500-600 মিটার লোকটাকে টেনে আনতে গিয়ে আমাদের 7-8টা বছর গেছে, মানে লড়াই করতে হয়েছে। এবার অ্যাকচুয়ালি কিন্তু টালাপাক প্রত্যয় কিন্তু, যদি ভৌগোলিক অবস্থানটা টালাবারোয়ারির এরকমই, যে টালাপাক প্রত্যয় কিন্তু টালাবারোয়ারির জোনেও পড়ে না, কেননা মধ্যিখান্দি যেহেতু এশিয়ার লার্জেস্ট রেলিয়ারটা গেছে, ওই জন্য ওটা ওপারে বলে এটা পড়ে না। কিন্তু তাও আমি সেটার নিরিখেও বলছি, যেহেতু একই ওয়ার্ড, পিনকোড একই, সেই তো বলছি যে পাশে আমাদের সরকার বাগান সম্মিলিত সংঘ আছে, খুব চেষ্টা করে, কেন ওদের অনিদা বা মিঠুদা যারাই থাক ওদের পুজোর সাথে যুক্ত থাকে, আমার সাথে সারা বছরের তাদের সম্পর্ক। তো এইরমভাবে যদি উঠে আসে না, তাহলে একটা জোন হবে, যেমন হরিদেবপুর একটা জোন, আমাদের যেমন ছিল, আমাদের মুদিয়ালির পরে কেউ আসতো না এদিকে। মুদিয়ালি লাস্ট সাউথের জোন ছিল, তারপরে আর ওইদিকে যেবে কেউ ঠাকুর দেখবে, ওই ব্রিজ ব্রিজ পেরোনো কেউ ছিল না। আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের যেতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। যখন কসবায় এপার বাংলা ওপার বাংলা করলো, সেবার আমরাও কিন্তু ওখানে থিম করেছিলাম বিদ্যাসাগরের গ্রাম, বীরসিংহ গ্রাম। কমতি হয়নি, কিন্তু আমাদের কোনো কম্পিটিশনের লোকও যায়নি, স্পন্সরের এবার বাংলা ওপার বাংলা করে সেবারে যে পুরস্কারের জন্য সবাই মুখিয়ে থাকে, সেই পুরস্কার ওরা তুলেছে বৈষ্ণব শীতলা মন্দির। এবং মজা হচ্ছে ওই ক্লাবটাই কিন্তু ডেড পয়েন্ট ছিল, তারপরে কিন্তু রাস্তা তৈরি হয়নি। আর যেখানে এখন পেট্রোল পাম্পটা, ওই রাস্তা দিয়ে যারা যায় তারা জানে, ওখানে যারা পেট্রোল পাম্পটা, সেই পেট্রোল পাম্পের ওই দিকটা তখন ওদের পুজোটা হতো, এবং বন্ধনের হাত ধরে সেবারে ওই এপার বাংলা আমরা তারপর কসবা যেটা করলো তোমার দাবার বুটিক, পরপর তো ওরা এই করে নিয়ে এসেছে, পুজো করে কসবা জোন হয়ে গেল। না, রেকর্ড ওরা নয়, কিন্তু ওটা তালবাগান, ওটা তালবাগান, রেকর্ডটা হচ্ছে তালবাগান, এবং ওটা প্রদীপদার হাত দিয়ে, ওটা বন্ধন না, ওটা প্রদীপদার হাত দিয়ে তৈরি। যেটা জিজ্ঞেস করা তোমাকে, আমি উত্তর এবং সে অর্থে দক্ষিণ দুজনের ইয়ে হলো, তোমরা একটু দূরে উত্তর এবং দক্ষিণ থেকে এক্সট্রিম উত্তর যদি ধরি, দমদম পার্ক এরকম একটা এলাকা, আলাদা কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের বাইরেও, যে কারণে তোমাদের একটা কলকাতার একটা বড় কম্পিটিশন, কলকাতা শ্রী থেকে তোমরা বাইরে থাকতে হয় তোমাদের। একই জিনিস তোমাকে, যেটা আমি ওদের ক্ষেত্রে জিজ্ঞেস করছিলাম, আশেপাশে এতগুলো ক্লাব, তোমাদের প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত চক্র। শুরু করেছিলে, পরিচিতি ঘটিয়েছিলে তোমরা এলাকায় দুর্গাপুজোর, কিন্তু এখন কিন্তু ধারে বারে ওরা কিন্তু বলা যেতে পারে প্রায় টপকে যাচ্ছে বা টপকে গেছে তোমাদের। কতটা তোমাদের চাপে থাকতে হয় সবসময়? না, অ্যাকচুয়ালি এই একটা ব্যাপার তো আছেই, মানে কি হয়, সব জায়গাতেই কলকাতাতে যারা বড় পুজো করেন তাদের কাছে এই তরুণ সংঘ ভারত চক্রের ব্যাপারটা বেশ একটা গল্প আর কি। অ্যাকচুয়ালি এরকম নয়, চাপে থাকার ব্যাপারটা নেই। ওরা পরে শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি। 2000 সালে যখন এশিয়ান পেন্টস, মানে সেই বড় পুরস্কারটা আমরা পেলাম, মানে শ্রীভূমির পরে যে দুর্গাপুজো হয়, ট্যাক্সি থামতে চাইতো না। রূপচাঁদ কুণ্ডুর হাত ধরে প্রথম ওখানে সেই বিশেষ পুরস্কার। তারপরে 6 বার শর্ট লিস্টেড ছিলাম। এবং একটা সময় ছিল, আমরা যখন ছোটোবেলায় শ্যামবাজার থেকে ট্যাক্সি যেত না, একদমই যেত না। তো সেই জায়গাটা এখন সেরকম নয়। অবভিয়াসলি একটা জোন তৈরি হয়েছে, অনেকগুলো বড় বড় ক্লাব পুজো করছে, ভারত চক্র, তরুণ দল। এটা দেখুন কী হয়, দেখো মানে একই সেকশনে 3টে ভালো ছেলে পরীক্ষা দিচ্ছে, 3 জনের মধ্যে একটা চাপ থাকে, শুধু আমার একার নয়, সবারই চাপ থাকে, সেই চাপটুকুই। না, এখানে অন্য এলাকার সাথে আমি বলছি যে, যেমন আমি ওকে বললাম যে টালাপাক যদিও প্রত্যয় একদম এপার ওপার, কিন্তু যাই হোক
বা আমি যদি দীপঙ্করের ক্ষেত্রে বলি, দীপঙ্করের পরের যে নেক্সট যে বড় ক্লাব সেটাও দীপঙ্করের থেকে অনেকটাই দূরে। আমাদের কিন্তু মানে দুটো বাড়ির তফাতে আরেকটা একদম দুটো বাড়ির তফাতেই আরেকটা বড় চাঁদা বা তোমার এই বিজ্ঞাপন, হ্যাঁ। এইটা কি আন্ডারস্ট্যান্ডিং এ ভাগাভাগি হয়? এটা আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে, দেখো প্রথম যখনই কেউ যশোর রোড দিয়ে ঢোকে তখনই আমার পুজো, যশোর রোড দিক দিয়ে তোমার পুজো, একদম মানে ব্যানারটা প্রথম থেকেই একদম তোমাদের অধিকারে ব্যানার থাকে, একদম ভেরি গুড। প্রথম। দ্বিতীয় কথা, চাঁদার ক্ষেত্রে আমাদের খুব সুন্দর ডিমার্কেশন রয়েছে। ও কখনো ভারত চক্রের কেউ আমাদের এখানে এসে চাঁদা তোলে না, আমরাও যাই, এটা প্রথম থেকে। চাঁদায় পুজো হয় না, আমার মেন হচ্ছে স্পন্সরশিপের ক্ষেত্রে আমাদের জায়গাটা অনেক বড়, ভারত চক্রের থেকে আমাদের জায়গাটা অনেক বড়, তার একটা অ্যাডভান্টেজ আমাদের কাছে আছেই সবসময়, ফ্রান্টটা বেশি, এটা একটা সুবিধে। আর আরেকটা খুব বড় সুবিধে হচ্ছে, কেউ যদি দমদম পার্কে ঠাকুর দেখতে ঢোকে তাকে আমার ব্যানারের তলা দিয়েই যেতে হবে, কোনো উপায় নেই এছাড়া। তো তার একটা অ্যাডভান্টেজ থাকে, সবাই সবার মতো করে চেষ্টা করি। এবং এক্ষেত্রে যেটা মানে প্রতীকদা ভারত চক্রে খুব মানে অ্যাক্টিভলি কাজটা করে, আমরা তরুণ সঙ্গে ভীষণভাবে অ্যাক্টিভলি কাজ করি। আমাদের একটা টিম আছে, জয়দা আছে, পৃথ্বীদা, আমি, রবিদা, অয়নদা, এরা আরও কয়েকটা, পিনাকিদা, এরা সবাই মিলে কাজটা করি। তো তাতে কি হয়, এরকম হয় না যে অনেক ক্ষেত্রেই হয় যে কোনো একটা এজেন্সি এসছে যে হয়তো দুটোই চাইছে, আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা করে নিই, এরকম নয়, যেরকম নয়। এবং অনেক ক্ষেত্রে যেটা যশোর রোডে যে গেট পড়ে, সেই যশোর রোডের গেটটাও কিন্তু চাপটা কিন্তু আমাদের হয়ে যায়, মানে আমি পুজোর ক্ষেত্রে বলছি না, হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, মিডিয়া প্রফেশনালদের ক্ষেত্রে আমি যদি বাই ডিফল্ট এতে যাই তাহলে বিয়ের যায়, বিয়েতে গেলে মিডিয়া প্রফেশনাল যখন শব্দটা এলো তখন অ্যাজ আ প্রফেশনাল সবসময় একজন প্রফেশনাল চাইবে বেস্ট জায়গা তার অ্যাডভার্টাইজমেন্ট দিতে, যাতে আইবল সব থেকে বেশি ক্যাচ করে। তো সেক্ষেত্রে আমার জায়গা তো সবসময় বেটার। এই সমস্ত অ্যাডভান্টেজ নেওয়া সত্ত্বেও যখন কোনো বড় পুরস্কার পাশের ক্লাবে পাওয়া যায় তখন বুকের মধ্যে কতটা হাহাকার ফুটে ওঠে? এই হাহাকার ব্যাপারটা হচ্ছে ওই একই গল্প, যে মানে খুব প্রিয় বন্ধু খুব ভালো রেজাল্ট করলে আর আমি পাশ করলে আমার একটু খারাপ তো লাগেই ঠিকই, কিন্তু এরকম নয় যে মানে কিল ভারত চক্র লিখে আমরা রোজ এটা করে লিখছি, এরকম নয়। কারণ অ্যাকচুয়ালি কী হয়, এটা আমার যেটা মনে হয়, পাড়ার বড়রা যারা রয়েছে, রবিদা, জয়দা, পৃথ্বীদা, পিনাকিদা, এরা আমাদের মধ্যে এই নেগেটিভিটিটা, আমরা তো জুনিয়র গ্রুপ, এই যে আজকে আমাকে এইখানে এগিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা খুব বড় ব্যাপার, একদমই তাই। এবং ওরা চাইলেই কেউ আসতে পারতো, আমাকে পাঠিয়েছে এরকম একটা জায়গায়, এরকম একটা স্টেজে। এবং আমাদের মধ্যে না এই নেগেটিভিটিটা কখনোই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে এটা অবশ্যই একটা বড় ক্রেডিট আমাদের ফোরাম ফর দুর্গোৎসব তৈরি হওয়ার জন্য। একটা টাইমে ওদের মধ্যে কত মধুর সম্পর্ক ছিল সেটা আমরা সবাই জানি, আর যদিও আলোচনায় ঢুকছি না, কিন্তু এই এখন সম্পর্কটা কোন জায়গায় গেছে। আমি ওদের খুঁটি পুজোর দিন যখন গাড়ি থেকে নামছি, আমাকে রিসিভ করতে এলো, কিন্তু তখনও কিন্তু আমি নামছিল, যাক ওরা ক্লাবের তখন সামনে কেউ ছিল না, দেখতে পেয়েছি তখন এগিয়ে আসছে, রিসিভ করতে এলো কিন্তু দমদম পার্ক ভারত চক্রের একজন সদস্য। আমি ভুলে যাক সে হচ্ছে কি আমাদের ফোরামের সেক্রেটারি, কিন্তু সে দমদম পার্ক ভারত চক্রের একজন মেম্বার, সে কিন্তু আমি রিসিভ করলো, নিয়ে আমাকে নিয়ে গেল। এই জায়গাটা কিন্তু ফোরাম দিয়েছে, এবং এটা যদি ফোরাম প্রথমে এই প্ল্যাটফর্ম করেছে। কিন্তু আরেকটা জায়গার ক্ষেত্রে বলতে হবে, যেটা হচ্ছে মানে আর্থিক যোগাযোগের জায়গাটা কিন্তু পিপিএ, একদম এটা মানতেই হবে। একদম। দীপঙ্কর, তোমার কাছে আসি, সামনে আর 67 দিন পরে তো আর এইরকম বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় থাকবে না, আর দু একটা খুঁটি পুজোতে দেখা হবে, একসাথে আড্ডা মারবো, খাবো দাবো, মানে আমাকে বাদ দিয়ে বলছি সব হবে টবে, তো তখন তো পুরস্কারের লড়াইয়ে এটা আরম্ভ হয়ে যাবে আর কি। প্রধান 5 জন প্রতিদ্বন্দ্বী কারা এবছর 41 পল্লী হরিদেবপুরের? না, আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখি না। চাপ বাবা, কম্পিটিশনের নাম দিচ্ছি, কিন্তু আমরা ভালো কাজ দেখব। আমার দর্শকরাই হচ্ছে মেন। আমি যদি পুরস্কারের দিক থেকে বলা হয়, কারা কলকাতা শহর যদি গতবার তার আগের বারের পুজো কেউ দেখে থাকে আমাদের 41 পল্লী, কেউ বলতে পারবে না ওই প্রাইজটা বাদ দিলে 10টা প্রাইজ পাবে। কেউ বলতে পারবে না যে ওই প্রাইজটা কেন হলো না, লোকে প্রশ্ন করেছে। সেটা তো অনেক ব্যাপারই থাকে, সেই জন্য প্রাইজের দিকে আর তাকাই না, আমরা প্রাইজের দিকে তাকাই না, দর্শক কি বললো, দর্শক কতটা এলো, এইটা 41 পল্লী ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু পুরস্কারের জন্য তো তোমার পুরস্কার দিলে ভালো লাগে। পুরস্কার কেউ যদি দিয়ে এসে দেয়, ক্লাব আবির লাগিয়ে নাচানাচি করে, ছবি আছে থাকবে না কেন? পুরস্কার বললে ভালো। মানে যদি ক্লাবে তো গেছে, মানে
উপচে পড়ছে, আর বোধহয় আরো নতুন করে ওই জন্য দোতলা তিনতলা না, বেড়ে যাচ্ছে। না না আলমারি করতে দিয়েছে না আমাদের বছরের আমি জন্য। একটা কথা বলছি যে পুরস্কারের দিক থেকে আজকে থেকে তো পাচ্ছি না, আজ 30 বছর ধরে প্রায় পুরস্কার পাচ্ছি। 30 বছর পুরস্কারই ধরে রয়েছে। পুরস্কার, আমাদের পুরস্কার নষ্ট হয় না। পুরস্কারগুলো ছোট হলেও সেটা যত্ন করে একদমই তাই, সাজানো একদম, থাকে, একদম, একদম। শোকেসে থাকে, একদমই তাই। এবং তার জন্য যদি আমাদের ঘরের আরো জায়গা লাগে আমরা করি সেটা। না, ঠিক। এটা 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 কিন্তু ক্লাবে দেখেছি, হ্যাঁ। অনেক ক্লাবেরই আমার অভিজ্ঞতা যে নামি দামি পুরস্কারগুলো একটু সাজিয়ে রাখা হয়। সাজানো, আর বাকিগুলো বাকিগুলো অনাদরে একটা অনাদরে, সেই ঝুল হ্যাঁ। পড়ে গেছে, কোনো মতে মুখ থুবড়ে পড়ে গেছে, একটা হয়তো ইয়ে হয়ে গেছে, এটা দেখেছি। বাড়ি করা হয় না অনেক পুরস্কার হয়তো। তার মানে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই? তোমরাই আমার কোনো তোমাদের প্রতিদ্বন্দ্বী নেই, আমরা আমাদেরই প্রতিদ্বন্দ্বী। আমরা এর আগের বারে এটার থেকে, তার আগের বারে এটার থেকে ভালো করতে পারি কিনা এটাই আমরা। ছাত্র রাজনীতি করতে তুমি জানি মানে, কিন্তু কেন? তারপরে এই মানে এখনো রাজনীতির মানে সেই কেন? এই ডিপ্লোমা diplomatic, না 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 এখনো তোমার না না, যেমন ওদের যেমন আমাদের ওদের ওপর দিয়ে সবাইকে যেতে হয়, আমার হরিদেবপুরের পুজোটা আমাদের ওপর দিয়ে সবাইকে যেতে হয়। সেটা একটা সেটা ঠিক। এটা এটা একটা ঘটনা, কিন্তু পুরস্কারটা যখন মানে মানে হবে তখন তোমার কোনো 5 জন প্রতিদ্বন্দ্বী নেই, মানে একজনও প্রতিদ্বন্দ্বী নেই তোমার? একজনও প্রতিদ্বন্দ্বী না। নেই বলছি। মহাভারতের শ্রীকৃষ্ণ তো না না, শ্রীকৃষ্ণ বললে ভুল হবে, শ্রীকৃষ্ণ বললে ভুল হবে, প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিদ্বন্দ্বী নেই। আমরা যখন পুজো শুরু করেছি তখন সুরুচি সংঘ তৈরি হয়নি। আমরা যখন পুজো শুরু করেছি সুরুচি সংঘ তৈরি হয়নি, নাকতলা উদয়ন তৈরি হয়নি, যেগুলো আমাদের ওই দিকে বড় পুজো বলে খ্যাত, সেই পুজোগুলো কিন্তু 41 পল্লী আর অজয় সংঘতি যখন তৈরি হয়েছিল ওরা তৈরি হয়নি। আচ্ছা, একটা জিনিস বলো তো, যদি তোমার নেতা মন্ত্রী তোমার পুজোর সঙ্গে যুক্ত থাকতো তাহলে কি বাড়তি কোনো অ্যাডভান্টেজ পেতে? অ্যাডভান্টেজ না, আমাদের তো একই স্ট্যান্ডার্ডের হয়। নেতা মন্ত্রী থাকলে হয় কি, যদি কেউ অ্যাডভার্টাইজমেন্টটা একটু বেশি আসে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করে চলছি একরকম, আমরা বাড়াচ্ছি না যে হাই রাইজ করে দিচ্ছি তা না, একটা বাজেটের মধ্যে রাখবো। সে এবার একটু বাড়বে কারণ হচ্ছে এবার হীরক জয়ন্তী বলে, সেটা যার জন্য ওকে রিকোয়েস্ট করছি যে ভাই কিছু বাড়া। আচ্ছা, কত বছর তো করলে একই ব্যাপার, ওটা কি ছিল? না না হীরক জয়ন্তী থেকে 1 বছর কম ছিল নাকি? না, 1 বছর কম ছিল না, না, এবারে আগের বারের থেকে একটু বাড়াতে বাড়াতে বলছে। একটু বাড়াচ্ছে। একটু বাড়াতে বলছে। প্রধান 5 প্রতিদ্বন্দ্বী কারা? সত্যি কথা বলছি যে একটা মন থেকে একটা কথা বলছি যে এখন যেটা দন্তুদার কথাতেই বলছি, এখন না প্রতিদ্বন্দ্বী বলে মনে হয় না। কেন মনে হয় না? কেননা একটা সময় ছিল যখন তুমিও জানো বারবার দরজা থেকে গেছি আর ফিরে এসেছি, দন্তুদার কথাই বলছি যে তারা পাখি। এখন আমি সেটা বলছি, অমরদা যে 6 বছর পুজো করেছে, মানে আমাদের যা দিয়ে গেছেন, অমর সরকারের জন্যই টালা বারোয়ারি এই জায়গায় এসছে। আজকে তো অস্বীকার করবো না, কোনো জায়গায় নেই। আজকে কিন্তু 2009 থেকে অমরদা পুজো করেছে, 9, 10, 11টা বাদ, 12, 13 সবসময় শর্ট লিস্টিং, আর টালা বারোয়ারি পাইনি। তো এবার পেয়েছি, ঠিক আছে, ব্যাক টু ব্যাক ইয়ার পেয়েছি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাট্রিকটা ওটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এটা এর মধ্যে কিন্তু কোনো চাটুকারিতা বা অহংকার নেই, এটা একটা ট্যাকটিস। আমি প্রথমেই বলে দিচ্ছি, অনেকে আমাকে হয়তো বলেছেন যে এই হ্যাট্রিক নিয়ে বড্ড বেশি হচ্ছে, কিন্তু আমি ক্যামেরার সামনেই বলছি এটা ইটস আ পলিসি অফ অ্যাডভার্টাইজমেন্ট, নাথিং বাট, কিছুই নেই এর মধ্যে। তো সেই রকম যদি করার চেষ্টা করব, যদি দেখি ক্লিক করে গেল ভালো, আর যদি ক্লিক নাও করে কোনো ব্যাপার না। আমাদের যখন শিল্পী ছিল না, যখন আমি পুজো করতাম, হোমিওপ্যাথি শিশি করেছি, কদবেলের প্যান্ডেল করেছি, তখন মেটেরিয়ালস দিয়ে সব হতো। হ্যাঁ, সেই অর্থে বড় শিল্পী, মানে বড় বলবো না, মানে শিল্পী এনে বড় পুরস্কার বোধহয় প্রথম চিরুনি। হ্যাঁ, শিল্পী এনে ইয়ে করে চিরুনি। তার আগে তো তোমাদের নিজেদের ক্রেডিটেই তোমরা আমরা সব প্রাইজ পেয়েছি নিজেদের ক্রেডিটে। হোমিওপ্যাথি শিশি এখনো লোকে বলে। হ্যাঁ বলে, আমি বলবো, জানি, ছোটবেলা দেখতে গেছিল আমাদের পাড়াকে আমি চিনলামই হোমিওপ্যাথি শিশির জন্য, তার আগে তো ঠিকভাবে চিনতাম না। খুব বয়স কম ছিল তখন সেটা আমি নিজেই করেছিলাম। কার বয়স কম ছিল? আমার, স্বাভাবিক ব্যাপার। মানে আমার আরো কম ছিল। হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো যে হচ্ছে গিয়ে তুমি মানে সত্যি কথা বলতে গিয়ে আমার ছেলেকে পাঠালে এখন ভালো। হ্যাঁ, সত্যি, মানে একদমই তাই, ওরা, একদমই তো বললাম। আমার ছেলে কিন্তু অতটা না, আমার মতন অতটা পিপিএতে, ও বেশি যুক্ত আমার ছেলে পিপিএতে। ওকে সব ক্লাব চেনে এখন, চেনে গান বাজনার জন্য আর একটু চেনে, একটু সব কাটাই সবকিছু নিয়ে থাকে। আসবো আমি ওসব আলোচনাতে, মানে পরের প্রজন্মের ব্যাপারে। যাই হোক, তোমার তাহলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই? না, প্রতিদ্বন্দ্বী নেই। কেননা সুব্রত ব্যানার্জি, আমি একটা কথা মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি বিনয় করেই বলছি,
যে সুব্রত ব্যানার্জি যা ট্র্যাক রেকর্ড, তালা বারোয়ারির ক্ষেত্রে বলছি না, সুব্রত ব্যানার্জি গত মানে এই দশকে যা ট্র্যাক রেকর্ড, সুব্রত ব্যানার্জি যদি হাত খুলে মন খুলে কাজ করতে পারে তাহলে আমার মনে হয় না সেই পুজো মানে পুরস্কারটা পরের কথা, সেই পুজোর স্ট্যান্ডার্ড বা এই নিচের দিকে থাকবে, আমি এটাই মনে করি। এবার আমি জানি ওর সাথে একটা লড়াই একজনের আছে, আমি 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 সেটা হচ্ছে শ্যামলদার। আমি কথাটা আসছিলাম, তুমি ইয়ে করে দিলে যে তুমি যাকে মানে ভালোবেসে বলো, মজা করে বলো, কোটান কোট বাবা বলো, তার হাতে তুমি তোমার শিল্পীকে তুলেই দিয়েছো বলা যেতে পারে। কারণ তোমার অনুমোদন ছাড়া ভবানীপুর অবসরে শ্যামলদা সুব্রতকে তুলে নেবে, এটা আমি বিশ্বাস করছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই তো বললাম যে ঠিক আছে অবসর হোক না, ফাইনাল রাউন্ডে দেখা যাবে, তখন বাবা ছেলে যখন লড়াই হবে দেখা যাবে। এখন এত আগে থেকে ভেবে কি হবে, ও তো মহলায় পরে ভাববো, না, মানে মহলায় পর্যন্ত এক থাক। তুমি কোনো প্ল্যান ছাড়াই হচ্ছে কি ওকে ছেড়ে দিলে? না না, প্ল্যান ছাড়ার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে কি, সব মানে গুরু সব শিখিয়ে দেয়, কিন্তু গুরু মারা বিদ্যাটা শেখায় না, ওইটা তো ব্রহ্মাস্ত্রটা শেখায়। তার মানে তুমি শ্যামলদাকে চ্যালেঞ্জ করছো? অবভিয়াসলি এখানে সবাই তাহলে নেই বললে না না ভুল না, হবে। প্রতিদ্বন্দ্বী বলে বলছি না, চ্যালেঞ্জ কেন শুধু, তাহলে তো 5খানা জিজ্ঞেস করলে কেন, তাহলে তো আমি 50খানা নাম এমন বলে দেবো। না, 50টার নাম তো তাহলে চাইছি না। গৌরাঙ্গ কৈলাস, আমি পাঁচটা নাম চাই। তাহলে এখানে কি হবে? এখন সুব্রত ব্যানার্জি আমার ছাড়া 2টো পুজো আছে, এখন সুশান্ত পালের 3টে পুজো আছে, প্রশান্তর 3টে আছে, গৌরাঙ্গর মনে হয় 3-4টে আছে। তো সবই তো এই শিল্পী, আর কারা কোথা থেকে পেছন থেকে নেট করে দিয়ে চলে যাবে, হয়তো জানি তুমি এমন প্রত্যয়ের নাম বলে, এটা জানি বলে বলছি, কারণ প্রত্যয়ের কাজ কি হচ্ছে সেটাও আমি জানি, কিন্তু কে কোথা থেকে পেছন থেকে নেট করে দিয়ে চলে যাবে। আমি যতটুকু সামান্য পুজো বুঝি, আমি যতটুকু ওদের আমিও শুনেছি, প্রজেক্ট দেখেছি, তাতে আমার মনে হয়েছে এবার ওরা ডার্ক হর্স। একদম একদম, আমি তো বলছি যে এর মধ্যে ওটা কোনো ব্যাপার নেই, কে কোথা থেকে গোল দিয়ে চলে যাবে এটা তো কোনো ব্যাপার না। অতএব যাকে একদম চিহ্নিত শত্রু বলবো, দেখা যাবে সেটা হচ্ছে অবসরে শ্যামলদা। না না না, একদম না, একদম না। এটা খুব কঠিন প্রশ্ন আমার ক্ষেত্রে, কারণ এরকম বিদগ্ধজন লোকজন যারা বসে আছেন আমার সামনে, তারা যখন বলতে পারলো না এই না না বলতে পারলো না, মানে বলেননি, বলিনি না, ওরা বলেননি, ওরা ইচ্ছে করে বললো না। হ্যাঁ, পারলো না শব্দটা ভুল হ্যাঁ, বলা এটা হয়েছে, ইচ্ছে মানে করে বললো বললেন না। না, তখন এই রিস্কটা নেওয়া আমার পক্ষে মনে হয় সাংঘাতিক, কানফান মুলে দেবে পাড়ার লোকজন। তার থেকে বড় কথা আমার যেটা মনে হয়, যারা যারা এখানে নাম দিয়েছে প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী, সবাই জানে সেটা। এবার নতুন কি কথা? হ্যাঁ, এবার আপাতত তো মানে না না, পড়াশোনা হচ্ছে। তুমি যখন খেলাধুলো করতে মানে কোনো টুর্নামেন্টে নামে, তখন কি এরকম ওই মানে যদি আমি ফুটবল বলি তাহলে ওই 24টা টিম বা 48টা টিম, ক্রিকেট হলে হচ্ছে কি 7-8টা টিম, সবাই অন্য কথা নিশ্চয়ই নয়, কিন্তু কাদেরকে কভার করে, একটা কভার করতে ক্যালকুলেশন করতে হয় যে এরা এখনো ঠিক ক্যালকুলেশনের জায়গায় আসেনি ব্যাপার। এখনো শুনছি ভারত চক্র খুব ভালো হচ্ছে, এখনো ক্যালকুলেশনের জায়গা হ্যাঁ, নিয়ে খুব আসেনি। ভালো, তাহলে তো বলতে হবে ভারত তোমাদের চক্র খুব ক্লাবের ভালো। সাংগঠনিক দক্ষতার অভাব দেখা দিয়েছে। না না, আমাদের ক্যালকুলেশনের জায়গা মানে আমাদের সাংগঠনিক দক্ষতা, আমরা ভীষণ কনসার্ন এবছরে সেটা হচ্ছে আমাদের গত বছরে যে জিনিসগুলো হয়নি সেগুলোকে ঠিক করা, আমাদের অ্যাডভার্টাইজার্সকে আরও বেটার সার্ভিস দেওয়া, আমাদের যারা স্টলস নিয়েছেন তাদেরকে বেটার আরও সার্ভিস দেওয়া, যে সমস্ত মানুষজন দেখতে আসবেন, হাজার হাজার লোকজন দেখতে আসেন, তাদেরকে ঠিকঠাকভাবে ঠাকুরটা দেখতে দেওয়া, এইগুলো নিয়ে আমরা এখন ওগুলো সব নিশ্চিত হবে, কিন্তু তুমি কি কিন্তু এবার যে কলকাতা ও আরো ভালো বলতে পারে, কারণ মার্কেটিং এর ছেলে। আমরা একটা বিজ্ঞাপনের বিরতি যাওয়ার সময় যে তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্কেটিং এর, ও এটা বলতে ইয়ে করতে এগ্রি করবে আমার সাথে, যাদব আমার আড্ডায় এসে কিন্তু একটা কথা বলেছে, এখন কিন্তু ক্রাউড ওটা দেখে না, মানে ফুটফলটা দেখা হয় না, প্রাইজ দেখা হয়। 4টে পির ওপর দাঁড়িয়ে কিন্তু পুরস্কার দাঁড়িয়ে থাকে। অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট মেমেন্টো, থ্যাংক ইউ। ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, থ্যাংক ইউ। আর কোয়ালিটি ক্যাটারারের পক্ষ থেকে একটা ফুড প্যাকেট, আমি আপাতত সেটা তলায় রাখছি। অভিষেক, অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, এবং কোয়ালিটি ক্যাটারারের পক্ষ থেকে একটা ফুড প্যাকেট। 90 বার শুভেচ্ছা সুমনদাকে। 90 বার শুভেচ্ছা দিলে, আগে খেয়ে দেখো কি দিয়েছে না দিয়েছি জানি না। দীপঙ্কর, অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, আর তোমার প্যাকেটটাও আমি রাখলাম, কোয়ালিটি ক্যাটারারের প্যাকেট তলায় রাখলাম। তোমরা মেমেন্টোগুলো এখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। উল্টো দিক করে, কোনো অসুবিধা নেই, সময় খুব সীমিত। আমি যেটা দীপঙ্কর আমাকে দিই, শুরু করি। একটা ছোট্ট সবার একটা আশা গত বছর থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে কার্নিভালে যাব, অর্থাৎ রেড রোডের কার্নিভাল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
তার অনুপ্রেরণা বলো, তার উদ্যোগে বলো, এটা একটা বিশ্বের কাছে আমাদের একটা অন্য জায়গা তৈরি হয়েছে গত বছর থেকে। এবছর 75 ক্লাব সুযোগ আছে। যদি তোমাদের ক্লাব কার্নিভালে যাওয়ার সুযোগ পায় বিশ্ব বাংলার থেকে, নতুন কিছু উপহার দেবে বা কি উপহার দেবে প্ল্যানিং আছে কিছু, খুব সংক্ষেপে? সেটা আমাদের শিল্পী জানে। শিল্পীকে বলা হয়েছে এই কার্নিভ্যালে যে যাওয়ার একটা চান্স থাকে, কারণ এমন একটা পুজো 41 পল্লীর, চিফ মিনিস্টার যখন চিফ মিনিস্টার হয়নি তখন থেকে 41 পল্লীর ফিতে কাটে। 41 পল্লী বললো কি না বললো ওনার না, ফার্স্ট ওখানে লিস্টের নাম থাকে যে উনি ফিতে কাটবে বলে। এটা ভালোবাসার টানে, এটা একটা ভালোবাসার টান আছে। সেই জন্য কার্নিভালটাও আমরা মনে করি সেইভাবে যাওয়া। গতবারে খুব শর্ট টাইমে আমাদের সব করতে হয়েছে। এবছর তো 1 বছর সময় পেয়ে গেছে কার্নিভালে। 1 বছর সময় পেয়েছি, কিন্তু একটা বাজেট আছে। ওই বাজেটটা আমাদের কাছে খুব বেদনাদায়ক, যে কার্নিভালে যে নিয়ে যাওয়ার খরচা সবটা নিয়ে করা, এটা সরকার যদি একটু এই যে বিশ্ব বাংলা আমরা করছি, বাংলার যে চাহিদা, সেই চাহিদাটাকে মেটাবার জন্য সরকারও যদি 2-4টে স্পন্সরার যদি আমাদেরকে দেয় পুজোকে, তাহলে এই সরকারের কাছেও আবেদন থাকবে এটা যে এইটাকে একটু আরো ভালো করা যায় জানে সেটা চেষ্টা করব। দেবে কলকাতা শ্রী পেলে 50,000 টাকা পাচ্ছ, বিশ্ব বাংলা পেলে একটা আগেও অ্যামাউন্ট হতো, আছে। এটা তো আগেও হতো, সব মিলিয়ে তো একটা বড় অ্যামাউন্ট তো পায় যারা এই অবশ্যই। এটা খুব এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন সরকারে আসেনি, যখন কলকাতা শ্রী শুরু হয় 50,000 টাকা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে ক্ষমতায় আসেনি, কিন্তু কর্পোরেশনের ক্ষমতায় আসার পরেই কিন্তু 50,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবের জন্য বরাদ্দ উনি করেছে, যারা পুরস্কার পাবে। এর একটা বাজেট আছে। 1 লাখের যে বাজেট বলছেন, এক একটা ক্লাবের 1 লাখের ওপর চলে যায়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ চলে যায়। এই বাজেটটা কিন্তু এক্সট্রা বাজেট। এই বাজেটটা যদি একটু ভাগ করে দেওয়া যায় যে সবাইকে, এটা না করলেও আমাদের করতে হবে, এটা যেতে হবে। কেননা বিশ্ব বাংলায় যদি আমরা সেইভাবে মুভ করতে পারি যে বিশ্বের দরবারে পুজোগুলোকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ক্লাবগুলোকেও এর সহযোগিতায় যেতে হবে। একই জিনিস গত বছর তোমার টেলিভিশনের পর্দায় সারা বাংলার মানুষ দেখেছিল যে তুমি সেই জ্বালাময় বক্তৃতা দিতে তুমি চলেছো আর কি কার্নিভালে। ভালো, কার না ভালো লাগে? সামনে কার্নিভালের সামনে যাচ্ছি, মুখ্যমন্ত্রী বসে আছেন, বক্তৃতা দিচ্ছি, সবাই দেখেছে, ঠিক আছে। কিন্তু যেটা দন্তুদা বললে একদম কারেক্ট, কারণ আমরা তো ভুক্তভোগী। আসলে ওই সত্যি কথা বলতে কি, যে পুরস্কার যা পাবো সেটা কলকাতা শ্রী হতে পারে বা বিশ্ব বাংলা হতে পারে, এমনিতেই পৌঁছানো যায় না বাজেট পর্যন্ত। পুরস্কার পেলে 2 লাখ, 3 লাখ, 4 লাখ যা টাকাই পাই, সেই টাকাটাও একটু ওখান থেকে মেকআপ হয়ে আসে। একদমই মুখ্যমন্ত্রীর দারুণ উদ্যোগ, কেননা সত্যি কথা, আমরা এতদিন ধরে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে নিয়ে যাব ভেবেই গেছি, কিন্তু কিছু করিনি। কিন্তু সত্যি একটা, যেমন আমি বলছি, এটা খুব সাধারণ লরিতে ওটা নিয়ে যাওয়া যায় না ঠাকুরটা। একটু সাজাতে গেলে একটা ট্রেলারের দরকার হয়। একটা ট্রেলারের ভাড়া ওই একদিনে 25 থেকে 30,000 টাকা শুধু গাড়িটাই ভাড়া করতে। আর আমাদের একটা জিনিস যেটা হয়, গত বছর যেটা হয়েছে, খুব মারাত্মক একটা জিনিস, এটা আমি বলি, এটা আবেগেরও কথা। আমাদের না পুজোটা এবছর 97 বছর, একটা 90 বছরের পুরনো পুজো, তো আমাদের ভাসানটা সবসময় হয় 97 বছর ধরে বাগবাজার গঙ্গার ঘাটে। এবার পাড়ার লোকের সবসময় অভিযোগ হচ্ছে, তুমি কোনোভাবে ওটাকে বাবুঘাটে নিয়ে গিয়ে বাবুঘাটে ভাসান দিতে পারবে না, তোমাকে বাগবাজার পর্যন্ত টেনে আনতে হবে। ফলে আমি ট্রলার করে টেনে নিয়ে গেলাম রেড রোড থেকে আবার ঘুরিয়ে আনলাম। এবার অত বড় ট্রলার আবার বাগবাজার গঙ্গার ঘাটে গিয়ে ওই ট্রেন লাইন, চক্ররেলের লাইন ক্রস করে ডান দিকে ঘুরবে না। তো এবার সেই জন্য আবার ওটাকে আবার নামালাম ট্রলিতে। এটা একটা লং প্রসেস। এবং তার থেকে বড় কথা, সবচেয়ে দন্তুদার কথাতেই বলছি, যে যদি একটু কিছুভাবে অন্যভাবে যদি এটাকে ভাবা হয়, যে একটু মানে সবটা বলছি না, ক্লাবেরও দরকার আছে পার্টিসিপেশন, তো সেটা দরকার। আর এবছর একটু প্রস্তুত হয়েই যাবো, কারণ গত বছর অত প্রস্তুত হতে পারিনি। একই জিনিস, গত বছর তো আমরা যাইনি, যেতে পারিনি। এবছর অবভিয়াসলি কতটা আফসোস লাগছিল যখন দেখছিলে যে অতগুলো ক্লাব খারাপ লাগছে, যে এরকম একটা ঐতিহাসিক একটা কার্নিভাল আমাদের, অ্যাপার্ট ফ্রম খরচা বা এই সমস্তগুলোর বাদ আমরা যদি এখন না ভাবি, আমি না ভেবে খারাপ লাগছিল। এটা অবভিয়াসলি আমার ঠাকুরটা ওখানে নেই বা আমার ক্লাবের নামটা ওখানে নেই, যেটা সারা পৃথিবীর মানুষ দেখছে।
সেক্ষেত্রে এবছরে একটা ইচ্ছে তো আছে, এবার মানে ইচ্ছেটা তো তার জন্য একটা প্ল্যানিং কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? প্রস্তুতি সেইভাবে প্রস্তুতি তো অবভিয়াসলি কিছু না কিছু ভাবা হচ্ছে, শিল্পীর সাথেও কথা বলা হচ্ছে সেভাবে। হ্যাঁ, খরচাটাকে আমরা ওইভাবেই প্ল্যান করছি, যদি যেতে হয়, যদি সুযোগ পাই তাহলে কিছু একটা কাটল করে, যা হয় মধ্যবিত্ত সংসারে কিছু একটা কাটল করে আর কাটল করবে, কিন্তু ঘোষণা হবে তো অনেক পরে, তুমি জানতে পারছো। হ্যাঁ, তাহলে হয়তো আমরা কাটল করার কোনো সুযোগ নেই। একদমই তাই। কাটল করার কোথাও না, হয়তো আমাদের বিজয় সম্মেলনটা ছোট করে বিজয় সম্মেলন ছোট বা অন্য কিছু একটা করে যদি ম্যানেজ করা যায় সেভাবে, যদি যেতে পারি তার থেকে ভালো কিছু হয় না, নিশ্চয়ই যাবো। তুমি একটা একদম সময় অল্প 1 মিনিট হয়তো করে আমি সময় দিতে পারবো, যেটা হচ্ছে যে নতুন প্রজন্ম ভীষণ অভাব দেখা দিচ্ছে আসার ক্ষেত্রে, কিভাবে সেটাকে দেখছো? আর কতদিন, মানে আমাকে ওই মাঝের ইয়েতে অভিষেক তখন বলছিল যে দন্তুদা দেরি হচ্ছে ঢুকতে, চুলের গোপে কলপ করছে, বয়স কম হতে পারে, ও যেটা বলছে ও বলতে পারে এটা, কারণ হচ্ছে ওর থেকে অনেক বড় তো আমি, এটা বলতেই পারে। হ্যাঁ, কিন্তু আমার 30 সেকেন্ড টাইম নেই, আরো দুজনকে যেতে হবে। আমাদের ছেলেরা যে জেনারেশনটাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের উপর থেকে যায়। আমরা কিভাবে তৈরি করব সেটা তার উপর নির্ভর করছে। আমার ছেলেকে দিয়ে আমি অনেক কাজ করাই এখন, তো আমাদের থেকে ভালো কাজ করে ওরা, কম্পিউটারে বসে এটা বলছে যারা পুজো করছে, যারা পুজো পাগল, হ্যাঁ, তাদের নিজেদের পরিবারকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। একদম তোমাকে জিজ্ঞেস করা যে ইয়ং জেনারেশন পাড়ায় কতটা উঠে এসছে? একদমই, আমার পুরো দাঁড়িয়ে আছে ইয়ং জেনারেশনের ওপর, সেটা তুমিও জানো। আর সত্যি কথা, আমি দন্তুদার কথা একমত। কে হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে থাকবে না ফেসবুকের দিকে তাকিয়ে থাকবে সেটা বড় জিনিস নয়। একটু হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে মাথা তুলে একটু ফুটবল ক্রিকেট মাঠে গিয়ে খেললে পরে, একটু জ্ঞানচক্ষুর মানে উন্মোচিত হলে পরে নিশ্চয়ই আমরাও যেমন বেড়ে এসেছি, দন্তুদারা তার আগে আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে। ঠিক। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, ইয়ং জেনারেশন না মহিলা বাহিনী, কে বেশি স্ট্রং দমদম পার্ক তরুণ সঙ্গে? মহিলা বাহিনী, একদম। আমাদের মহিলা বাহিনীটা একদম অস্বীকার করার জায়গা নেই, একটা কঠিন, তারা ভীষণ ইনভলভ। ইয়ং জেনারেশনও আস্তে আস্তে উঠে আসছে, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের যে পাড়ার যে দাদারা রয়েছে, যে ক্যাপ্টেন, বারবার বলছি, রবিদা, জয়দা, এরা সবাই আমাদেরকে ভীষণভাবে এগিয়ে দেয় সমস্ত কথা। এরকম নয় যে আমরা একটা, এটাই মানে যেটা উনি বললেন, একদমই আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। ফলে তোমাদের ক্ষেত্রে তোমরা বলছো যে ইয়ং জেনারেশনের থেকেও মহিলা বাহিনী তোমাদের হচ্ছে গিয়ে স্ট্রং পয়েন্ট। তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের আড্ডায় আসবার জন্য। নমস্কার। আড্ডা জোনের পুজোর আড্ডা, আবার দেখা হবে, আবার আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে সোমবার এই সময়। শুভরাত্রি। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক অ্যামশেল ইন্ডিয়া, কোয়ালিটি ক্যাটারার, টাসম, খবর 365 দিন, ক্রিয়েটিভ আইডিয়াস ও ডক্টর পোদ্দার্স অ্যাস্থেটিক ক্লিনিক সহযোগিতায় ক্যানভাস, স্বয়ং, বিজয় মুখোপাধ্যায়।